নমস্কার বন্ধুরা, অনেক দিন আমি ইউটিউব থেকে দূরে আছি। ইউটিউবে কিছু পোস্ট করিনি, সেই বিষয়গুলোই আজকে একটু আমার যারা সাবস্ক্রাইবার এবং যারা আমার ভিডিও দেখেন তাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে এলাম। আমার শাশুড়ি মা এই 6 জুন মারা যায়, ঠিক আছে। তার আগে আমি আমার হাজব্যান্ড খুব সুন্দর প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার হাঁটতাম। ঠিক শাশুড়ি মা মারা যায় তখন আমাদের সেই নিয়মগুলো থাকে, তো অনেক নিয়ম, ঠিক আছে, 12 দিন আমাদের সব সম্পূর্ণ হয়ে যায়। তারপরে যখন আবার হাঁটা স্টার্ট করি, দেখি আমার হাজব্যান্ড আগের মতো আর হাঁটতে পারছেন না। উনি কিছুটা গিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন আর বসে পড়ছেন। আমি ভাবছি হয়তো এতদিন একটা ব্রেক ছিল, তো তাই হয়তো অসুবিধা হচ্ছে, কিছুদিন থেকে আবার রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আবার কিছুদিন পর স্টার্ট করি, কিন্তু সেই একই প্রবলেম। হাঁটাতে একটা চাপ সৃষ্টি হচ্ছে বুকে, আর দাঁড়িয়ে যাচ্ছে আর খুব জোরে জোরে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। দিয়ে এটাতে আমি দেখলাম যে না, এগুলো নেগলিজেন্সি করাটা খুব খারাপ। আমি আমার যে শাশুড়ি মায়ের যে ডাক্তার ছিলেন, যাকে আমি দেখাতাম, ওনার যখন হিপ জয়েন্ট ফ্র্যাকচার হয়েছিল তখন যিনি দেখেছিলেন, গৌরব সিং, ডাক্তার গৌরব সিং, ওনাকে ফোন করি এবং উনি আমাকে সাজেস্ট করেন ডক্টর অনিন্দ ব্যানার্জি হেলথ ওয়ার্ল্ডে বসেন, ওনার সাথে একবার কনসালটেশন নিতে। ওনার আমি অ্যাপয়েন্টমেন্ট নিই, ওনার সাথে কথা বলি এই বিষয়টা নিয়ে। উনি বলেন যে মনে হচ্ছে ব্লকেজ আছে, এনজিওগ্রামে সেটা ধরা পড়বে, এনজিওগ্রাম করতে হবে। আমি কিছু ওষুধ দিচ্ছি, এই মুহূর্তে তো সামনেই পুজো, দুর্গা পুজো, তো যদি এখন করাতে না চান তাহলে এই ওষুধটা এখন চলুক, দুর্গা পুজোটা পেরোলেই করবেন। তখন আমার এখানে এক ডাক্তার দেওর আছে, পার্থ সারথী রায়। ওই দেওর আমার ভীষণ মেন্টাল স্ট্রেংথ, ওই দেওরকে ডাকি। ওনার ওয়াইফও ডাক্তার। ওই পাপুকে ডাকার পর ওর সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে আমার প্রথম থেকেই একটা ছিল, যাই হোক, সার্জারি হোক বা যা কিছুই হোক, সেটা সাউথে হবে। যাই না কেন, এটা আমি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন বলুন বা কিছু হোক, আমার ইচ্ছে ছিল হার্টের যে কোনো প্রবলেম হলে আমি নারায়ণাতে দেখাতে চাই, ডক্টর দেবী শেট্টির যে হসপিটালটা নারায়ণা। তো ওইটাতে আমার দেওরও একমত, বললো না, যা হবে বাইরে হবে, এখানে কিছু করানোর দরকার নেই। ঠিক আছে, ভগবান সহায় যে ওষুধের মাধ্যমে ঠিক এটা চলছিল। আমাদের ডিসেম্বরে 18 তারিখ প্রদীপ শেট্টির অ্যাপয়েন্টমেন্ট ছিল। উনি দেখে বলেন এনজিওগ্রাম করতে, এবং এনজিওগ্রামের পরেই ডিসিশন হবে। স্বাভাবিক, বাইরে থেকে তো দেখে বোঝা যাবে না কিছু। এনজিওগ্রাম করার জন্য 19 তারিখ আমার হাজব্যান্ডকে অ্যাডমিট করা হয়। 19 তারিখ অ্যাডমিট করার পর 20 তারিখ এনজিওগ্রাম হয় এবং 21 তারিখটা রেখে 22 তারিখে ডিসচার্জ করা হয়। তখন প্রদীপ শেট্টি বললেন যে এনজিওগ্রামের যা রিপোর্ট সেটা দেখে আমি দেবী শেট্টিকে রেফার করেছি। দেবী শেট্টির সাথে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় না। দেবী শেট্টির অ্যাপয়েন্টমেন্ট কোনো ডাক্তার রেফার করলে তবেই আপনি দেবী শেট্টির কাছে যেতে পারবেন।
দিয়ে উনি দেবী শেট্টিকে রেফার করেছিলেন। দেবী শেট্টি ওই মাঝখানে উনি ছিলেন না, বাইরে ছিলেন, বিদেশে ছিলেন। উনি 30 তারিখে এলেন। ওই নারায়ণা থেকে আমাদের কল করা হলো যে দেবী শেট্টি এসছেন। আমরা দেবী শেট্টি স্যারের সাথে দেখা করলাম। উনি আমার হাজব্যান্ডকে বললেন যে তোমার হার্ট ভীষণ স্ট্রং, আমি কিচ্ছু করব না, একটা ছোট্ট সার্জারি করব, মাইক্রো সার্জারি, রোবোটিক সার্জারি, ওই টাইপের ছোট্ট সার্জারি করব। একটা গগন কুল্লার স্যার আছেন, ওনার সাথে একটা কনসালটেশন নিলে খুব ভালো হয়। গগন স্যারের কাছে গেলাম। গগন স্যার বললেন যে আপনার হার্ট তো ভীষণ স্ট্রং, তো আমি কাটাছেঁড়া কিছু করতে চাই না, ওষুধের মাধ্যমেই চাইছি এটা ঠিক করতে। তবে আমাকে যদি একটা স্ট্রেস স্ক্যানের রিপোর্ট দিলে আমার খুব ভালো হতো। ঠিক আছে। তারপরের দিন ফাস্টিংয়ে স্ট্রেস স্ক্যান করা হলো। স্ট্রেস স্ক্যানের রিপোর্ট ভালো ছিল না। তখন দেবী শেট্টি এবং ডক্টর গগন কুল্লার দুজনা ডিসাইড করলেন যে রোবোটিক সার্জারি হবে। কারণ এইভাবে তাকে যদি আমি ছেড়ে দিই, উনি ওয়েস্ট বেঙ্গল থেকে এসছেন, কিছু হলে আর সময় পাবেন না। সেই মতো ওনারা আমাদেরকে ডেট দিল 2 জানুয়ারি অ্যাডমিট হতে। 2 জানুয়ারি অ্যাডমিট হলাম। সেই অবস্থায় আমার হাজব্যান্ডের বর্ডার লাইনে সুগার ছিল। টেনশনই হোক বা কিছুই হোক, সুগারটা ভীষণভাবে বেড়ে যায়। সুগার, প্রেশার, ওই সব কিছু কন্ট্রোলে আনতে 2 তারিখে অ্যাডমিট হয়েছে। 2, 3, 4 তারিখ, 3 দিন সব ডাক্তার ফিট দেয়। লিভারেরও কিছু ইস্যু ছিল, যেটা ডাক্তার ফিট দেওয়ার পরেই ওনারা ডিসিশন নেন যে 5 তারিখ সার্জারি হবে। সার্জারি কোনো ছোট সার্জারি ছিল না। 11:30টায় ওটিতে ঢোকানো হয়, বিকেল 6:30টায় আমাদের কল করা হয়। মাঝে ওনারা আমাদের সাথে যোগাযোগ রেখেছিলেন, মাঝে মাঝেই আমাদেরকে আপডেট দিচ্ছিলেন যে কেমন আছে, কিভাবে প্রসেসিং চলছে, পেশেন্ট কেমন আছে, সব কিছুই খবর দিচ্ছিলেন। 6:30 নাগাদ ওনাদের কল আসে যে ওনাকে আইসিইউতে দেওয়া হয়েছে, আপনারা দেখা করে যান। দিয়ে এইসব ব্যাপারগুলো এই জন্যেই বলা যে এই সব কিছুর মধ্যে আমাদের মোটামুটি 1.5 মাস ব্যাঙ্গালোরে ছিলাম। তার মধ্যে আমার কোনো কিছুই আপডেট দেওয়া হয়নি ইউটিউবে। আজকে অনেক দিন পর ভাবলাম, এখন উনি আস্তে আস্তে রিকভারি করছেন, অনেকটাই সুস্থ, কিন্তু এগুলো তো সময় লাগবে, ম্যাজিক তো নয়, একটা তো সার্জারি হয়েছে। তো আজকে ওনার যে ডায়েট চার্ট, ওই ডায়েট চার্ট অনুসারে আমি একটা চিকেনেরই আইটেমের একটা রেসিপি যা আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা না বললেই নয়, ব্যাঙ্গালোরে সে বলে না, আপনি একটা কোনো কিছু বিষয়ে প্ল্যান তৈরি করছেন, কিন্তু ওপরওয়ালার প্ল্যান আপনি ইম্যাজিনও করতে পারেন না যে কি সাংঘাতিক। তো এই জিনিসটা আমি সত্যি উপলব্ধি করলাম। ব্যাঙ্গালোরে আমরা প্রথমে উঠেছিলাম আমার মেয়ে যেখানে থাকে তার সামনেই হোটেলে। আমার হাজব্যান্ডের মাস্তুতো দিদি, উনি কিছুতেই রাজি নন যে না, আমরা আছি, তুই হোটেলে থাকবি কেন। ওনার বাড়িতে উঠি। ওনার বাড়িতে ওঠার পর যখন আমাদের ডিসিশন হলো যে আমাদের 24 তারিখ ফেরার টিকিট ছিল, যখন
আমাদের প্রদীপ শেট্টি স্যার 23 তারিখে ডাকলেন যে প্রদীপ শেট্টি স্যার যে এটা আমি আপনার দেবী শেট্টিকে রেফার করছি, তখন আমরা দেখলাম 24 তারিখ তো তাহলে যাওয়া হচ্ছে না। যখন 24 তারিখ যাওয়া হচ্ছে না, তাহলে দেবী শেট্টি স্যারই বা কী দোষ করলেন? দেবী শেট্টি স্যারকে দেখাবোই না কেন? কারণ আমরা তো এই জন্যেই এসেছিলাম। তো 25 তারিখ পর্যন্ত কিন্তু আমরা ওই মাস্তুতো দিদির বাড়িতেই ছিলাম। মাস্তুতো দিদির কি সেবা যত্ন করেছে আর কি যে ভালো মানুষ, সেটা আমি আমার বলাটা খুব কম বলা হবে ওনার সম্বন্ধে। তার সাথে আরেকটা কথা বলি, আমাদের হসপিটাল থেকে বলা হলো আমাদের ব্লাড ডোনেটের জন্য রিকোয়েস্ট করলেন ওনারা বললেন এটা কোনো আপনাদের উপরে চাপ নয়, এটা জাস্ট রিকোয়েস্ট যে আপনারা যদি 5 ইউনিট ব্লাড জোগাড় করে দিতে পারেন তাহলে অন্য কোনো পেশেন্টের সেটা সুবিধে হবে। তো আমাদের এক মাসি আছে, তার ছেলে রাহুল এবং রাহুলের ওয়াইফ, ওনারা দুজনাই এসে ব্লাড দিলেন। আমার মেয়ের এক বন্ধু আছে, উনি দিল্লিতে চাকরি করে, ব্যাঙ্গালোরে এসেছিল বেড়াতে, যেহেতু ব্যাঙ্গালোরে পড়াশোনা করেছে। ও যখনই শুনেছে এই ব্যাপারটা, ও এসে ব্লাড দিয়ে গেছে। এবং ওই রাহুল আমার হাজব্যান্ডের মাসির ছেলে, ওর 2 জনকে পাঠিয়ে 5 ইউনিট ব্লাড ওরা কিন্তু কমপ্লিট করে দিয়েছে, যেটা আমি একটা বাইরের শহরে আশাও করতে পারিনি যে এই জিনিসটাও আমার সম্ভব। তো এদের ঋণ সত্যি কোনোদিন শোধ করার নয়। আর একটা জিনিস, আমার মেয়ের বান্ধবী, তার ব্যাঙ্গালোরে একটা ফ্ল্যাট আছে, HSR লেআউট। ওই ফ্ল্যাটটার জন্য ওই ফ্ল্যাটটা ওরা ভাড়া নিয়েছে, কিন্তু ওরা ওইখানে থাকে না, ওর হাজব্যান্ড ওয়ার্ক ফ্রম হোম করে। ওই ফ্ল্যাটটা আমরা থাকবো বলে ওরা খুব খুশি যে তোমরা যদি থাকো আমরা সত্যি খুব আনন্দিত হব। তো এটাও খুব সত্যি কথা যে ফ্ল্যাটটা পাওয়ার পর আমাদের তো 25 তারিখ ফেরার কথা ছিল, আমার ছেলেরও 25 তারিখ ঢোকার কথা ছিল বাড়িতে, কারণ ওরও পরীক্ষার কমপ্লিট হয়ে ও বাড়ি আসবে। তো আমাদের তো প্ল্যানটা পুরোটাই, যখন দেবী শেট্টি স্যারকে রেফার করা হলো তখন তো পুরো প্ল্যানটা পাল্টালো। তখন আমার মেয়ে আমার ছেলেকে বলল তুই দমদম থেকে চলে আয় ব্যাঙ্গালোরে, ফ্লাইটের টিকিট কেটে দিল, ও চলে এলো। চলে আসাতে কি হলো, 4 জন একসাথে ছিলাম বলে ওর বাবারও মেন্টাল স্ট্রেসটা কমলো, আমার তো বটেই, আমার মেয়েরও তাই, ভাই এসছে, সবার একটা মনের মধ্যে আনন্দ হলো। 4 জন একসাথে আমরা বিপদ থেকে ঘুরে দাঁড়ালাম আর কি। আমরা কিন্তু এত বড় ডিসিশনটা নিতে পেরেছিলাম যে না, এখানে থেকে অপারেশন করিয়ে কিছুদিন থেকে পেশেন্টকে তবেই বাড়ি নিয়ে যাব। ওই ফ্ল্যাটটাতে সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে যা যা একটা পরিবারের লাগে। তো তাদের কাছে সত্যি আমি চিরঋণী থাকলাম যে কিভাবে সবাই মিলে দাঁড়িয়ে গেছিল, নইলে এত বড় জিনিসটা একা সম্ভব না। আর আমার মেয়ে, তার তো বলারই নেই যে আমার কতটা সাপোর্টিভ। এবং ওর ওর অফিসও কোনোদিন বলেনি যে তুমি অফিসে আসতে হবে। ওনাকে বলেই দিয়েছিল আমার মেয়েকে যে যতদিন বাবা মারা এখানে থাকবেন তুমি ওয়ার্ক ফ্রম হোম করবে, এবং যখন তোমার লিভ দরকার তুমি আমাদেরকে বলবে। তো একটা কর্পোরেট দুনিয়ায় এই রকম সহযোগিতা এক বড় প্রাপ্তি।
ঈশ্বরের আশীর্বাদ, সবারই আশীর্বাদ আছে, সবারই ভালোবাসার সাথে আছে বলে আমরা এত বড় একটা জার্নি ক্রস করে এলাম। আর কি বলবো, কিচ্ছু বলার নেই। সবাই ভালো থাকবেন, এইভাবেই ভালোবাসা দেবেন, এইভাবেই পাশে থাকবেন। নমস্কার।